দিনে দুপুরে কুসুমকে গুলি করে সেই ঘটনাস্থল থেকে পালিয়ে গেল মেঘার ভাড়া করা গুন্ডারা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অল্পের জন্য যখন কিনা মেঘার প্ল্যানটা আবারও ফ্লপ হয়ে যায় এবং মেঘা যখন কিনা বলতে থাকে যে হায় ভগবান, কি রীতিমতো ভাগ্য নিয়ে এই আয়ুষটা জন্মেছে কে জানে বাবা, বারবার করে এই মেয়েটা ও রক্ষা কবচ হয়ে ওকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করে ফেললে। এবার রীতিমতো ওকে রেজর্টে ফেলে রেখে এসেছিলাম ঘুমের ঘোরে, সেই মানুষটা কী করে জেগে যেতে পারে এবং মাঝখানে এসে আমার প্ল্যানটা চপাট করে দিতে পারে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা নানুদা এসে বলতে থাকে যে কুসুম, আয়ুষ ওকে আর এক মুহূর্তে এখানে রাখা যাবে না, ওকে যত শীঘ্র সম্ভব এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে, না তো ও মরে যাবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে না নানুদা, তুমি সমস্ত কথা কি বলছো বলো তো, কুসুমের কিচ্ছু হতে পারে না, কুসুমের পাশে আমি আছি, ওর ছোটো সাহেব আছে, ও ছোটো সাহেব থাকতো ও ছোটো সাহেবকে একা ফেলে রেখে এখান থেকে কোথাও যেতে পারে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি ফোন করে এবং ফোন করা মাত্র যখন কিনা আয়ুষ বলতে থাকে যে মা, অনেক বড় একটা অঘটন ঘটে গিয়েছে, কুসুমের উপরে কেউ একজন গুলি চালিয়েছে এবং সেই গুলিটা হয়তো আজকে আমার বুকে এসে রাখতে পারতো, শুধুমাত্র আমাকে বাঁচানোর জন্য কুসুমের নিজেকে রীতিমতো উজাড় করে দিয়েছে এবং কুসুমের গায়ে সেই গুলিটা এসে লেগেছে এবং সেই ঘটনাস্থল থেকে সেই গুন্ডারা পালিয়ে গিয়েছে। মা ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ এই সমস্ত কথা তুমি কী বলছো, যত শীঘ্র সম্ভব কুসুমকে এক্ষুনি বাঁচানোর জন্য ওকে যত শীঘ্রই সম্ভব নিকটস্থ যে হসপিটাল আছে সেখানে ওকে অ্যাডমিট করার ব্যবস্থা করো, আমি এক্ষুনি শঙ্করকে বলছি এই খবরটা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা শঙ্করের কাছে গিয়ে ইন্দ্রাণী এই সমস্ত খবরটা দেয়, ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে লাগে যে কর্তামা, আদৌ কি আমার মেয়েটা বেঁচে আছে? তো আমার মেয়েটাকে আমি শেষ দেখা অন্তত দেখতে পাবো তো, ওর মুখ থেকে শেষবারের জন্য আমি বাবা ডাকটা শুনতে পাবো তো? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে শঙ্কর, তুমি এই সমস্ত অলক্ষণী কথাবার্তা কেন এখনই ভাবছো বলো তো, তোমার মেয়ের কিচ্ছু হবে না, আয়ুষ আছে তো, তোমার আয়ুষের উপরে ভরসা আছে না? কিন্তু যে বা যারা ওদের উপরে হামলা করার চেষ্টা করছে, ওদেরকে মেরে ফেলার চেষ্টা করছে, তাদের কাউকে ইন্দ্রাণী গাঙ্গুলি রীতিমতো রেওয়াত করবে না, তুমি দেখে নিও। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন কিনা বলতে থাকে যে আমি তো আগেই আভাস পেয়েছিলাম, আমাকে তো গুরুজি আগেই বলেছিল যে আমি যদি 51,000 টাকা দিয়ে যদি পুজোটা করিয়ে ফেলতাম তাহলে হয়তো আমার মেয়ের উপরে এত বড় একটা ঝড় নেমে আসতো না। কিন্তু তার শর্তে কী আর করবো, আমারই রীতিমতো বাবা হিসেবে যে আমি কতটা অপদার্থ সেটা আরও একবার ঈশ্বর আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল। কর্তামা, আমি আপনাকে বলছি এবার আমার মেয়েকে রীতিমতো আমি খাটে শুয়ে নিয়ে আসতে হবে আমাকে, আমার মেয়ে শেষকৃত্য সম্পন্ন করার জন্য। আমি আর আমার মেয়েকে কোনোদিনও ফিরে পাবো না, শেষবারের মতন মনে হয় না চোখের দেখাও দেখতে পাবো, কারণ ওরা তো অনেকটা দূরে গিয়েছে, সেখানে পৌঁছতে পৌঁছতে আমার মেয়েকে আদৌ বেঁচে থাকবে বলুন তো? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে শঙ্কর, আর একটা বাজে কথা যদি তোমার মুখ থেকে আমি শুনি তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে আয়ুষ, আমার তো মনে হয় না যে কুসুমকে আমরা আদৌ বাঁচাতে পারবো, তাহলে কুসুমকে শুধু শুধু হসপিটালে নিয়ে কী লাভ বলো তো? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা চিৎকার করে বলতে থাকে যে মেঘা, তোমার যদি এখানে পড়ে থাকতে ইচ্ছে করে তাহলে তুমি পড়ে থাকো, কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কুসুমকে মরতে দেখবো, সেটা অন্তত আর যাই হোক না কেন কুসুমের ছোটো সাহেব অন্তত করতে পারবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা মনে মনে বলতে থাকে যে এটা যখন হয়েই গিয়েছে তাহলে বরং সেটাই হতো, এই মেয়েটা যদি একবার পথ থেকে সরে যেত তাহলে তো আয়ুষকে এক নিমিষেই শেষ করে দেওয়া যেত। যতকাল এই মেয়েটা বেঁচে থাকবে ততকাল আয়ুষকে শেষ করতে বারবার করে এরকম করে ব্যাঘাত ঘটবে এবং আমাদের কাজে এরকম করেই ডিল হবে। কতদিন আর আমি ভালো মানুষের মুখোশটা পড়ে থাকবো ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে? এবার তো ইন্দ্রাণী গাঙ্গুলি এ বাড়িতে ছুটে আসবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।